ওয়েটিং লিস্টে ছিল খেয়াল করি। স্যার আমি বলবো একটু। হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে নেচারের উপর ডিপেন্ড করে, যদি ফ্রি অ্যান্টিজেন থাকে তাহলে বি সেল দ্বারা রিকগনাইজ হয়, আর যদি দেখা যায় যে সেটা এপিসি সেল দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে তাহলে টি সেল দ্বারা রিকগনাইজ হয়। আর অন্যদিকে যদি লোকেশনের উপর ডিপেন্ড করে যে অ্যান্টিজেনটা কোথায় আছে, যদি সেলের ভিতরে চলে যায় অ্যান্টিজেনটা তাহলে টি সেল সাধারণত কাজ করে থাকে, আর যদি সেলের বাহিরে থাকে, ফ্রি থাকে, তাহলে হচ্ছে বি সেল দ্বারা রিকগনাইজ হয়ে দেন অ্যান্টিবডি প্রোডাকশন। ভালো। আচ্ছা, মোটামুটি আমরা কয়েকটা জিনিস পাইলাম, এটা নিয়ে আমরা আর বেশি করব না, মোটামুটি তো বুঝছি। ওভারঅল একটা আমাদের জাস্টিফিকেশন, পরবর্তী এই আমাদের এটা কাজে লাগবে এবার অ্যাডভান্স। আর যে ইকবাল হোসেন জি স্যার, সেকেন্ড ইয়াটা সেকেন্ডটা স্যার হচ্ছে বেসিক্যালি আমাদের এইচআইভির ক্ষেত্রে যেটা হয় স্যার সেটা হলো আমাদের এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে দুইটা গ্লাইকোপ্রোটিন থাকে, একটা হচ্ছে 940, একটা হচ্ছে 45 সামথিং স্যার। এই দুটার উপর বেস করে স্যার ওরা যেটা করে যে টি সেল থাকে, হেল্পার টি সেলের সাথে সহজে এটা ফিউশন হতে পারে আর কি, মানে এটার সাথে বন্ডিং হয়ে যায়, সো দ্যাট এইচআইভি ভাইরাসটা সেটা হচ্ছে টি সেলের উপরে ফিউশন করে ওকে মানে ড্যামেজ করে দেয়। সো দ্যাট যেটা হয় যে টি সেলগুলা হেল্পার সেলগুলা স্যার আলটিমেটলি বডি ইমিউনিটিতে যে একটা যদি কোনো বাইরে থেকে অ্যান্টিজেন বা কোনো ফরেন বডি বা মাইক্রোঅর্গানিজম ঢোকে, সাধারণত হেল্পার সেলগুলাই আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে আর কি, হেল্প করে। বাট যেহেতু এখানে এইচআইভি ভাইরাস ইটসেলফ হেল্পার টি সেলকে ড্যামেজ করে দিচ্ছে, এবং এটা ড্যামেজ করতেছে বিকজ এইচআইভির মধ্যে ইটসেলফ দুইটা গ্লাইকোপ্রোটিন থাকে, যে গ্লাইকোপ্রোটিনটা ভেরি প্রোন টু অ্যাটাচ উইথ হেল্পার টি সেল। সো এই গ্লাইকোপ্রোটিন থাকার কারণে এই হেল্পার টি সেলটা ড্যামেজ হচ্ছে, আলটিমেটলি পেশেন্ট ইমিউনোসাপ্রেসড হয়ে যাচ্ছে, যার কারণে আসলে কোনো অ্যান্টিজেন বা মাইক্রোঅর্গানিজম তাকে সহজে অ্যাটাক করতে পারতেছে। মানে যে জিনিসটা আমাদের মূল জিনিসটা ছিল, এখানে হেল্পার সেলের কোনো ফাংশন থাকতেছে না, তাই তো? জি তাই তো? বাকি সবাই ঠিক আছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক স্টাডি করছেন এবং ইয়া করছেন, থ্যাংক ইউ এটার জন্য। এইগুলো পরীক্ষায় আসবে এবং আমাদের জানাও দরকার। 2 নম্বর কথা, আর কেউ কিছু? এগুলো আসলে স্যার ভালো হয় স্যার পরীক্ষায়, এই লজিক টাইপের কোশ্চেন থাকলে স্যার আসলে হ্যাঁ, ইনফ্যাক্ট এগুলো সহজে মনে রাখা যায়। ইমিউনোলজি এরকমই থাকবে, বা কিছু বেসিক জিনিসই থাকবে, অত ইয়া থাকবে না। আর কেউ কিছু? এইচআইভির ক্ষেত্রে, তার মানে এইচআইভির ক্ষেত্রে যে জিনিসটা বললাম, এখান থেকে আমরা টি সেলের বিশেষ করে হেল্পার টি সেলের আমরা ফাংশন যাব। এখানে কি দেখলাম? দুইটা জিনিস, একটা হচ্ছে কি আইদার টি সেল হেল্পার সেলগুলো ডিস্ট্রাকশন, আর অথবা কি দেখলাম আমরা? ইনঅ্যাক্টিভেশন। দুইটা জিনিস, আইদার ডিস্ট্রাকশন, ইনঅ্যাক্টিভেশন। আচ্ছা, এর দ্বারা আমরা বুঝি কি? ধরলাম আমি আগেই বলি, এই যে টি সেলের কটা টাইপ বলছিলাম আগের দিন? 3টা। আচ্ছা, অনলাইনে তো এমনি ইন্টারাকশন কম হয়, তারপর একটু আমরা একটু হেল্প করলে সুবিধা হবে। 3টা টাইপ বলছিলাম, তাই না? মোটামুটি আমরা এটা জানি যে ওভারঅল তার কোয়ান্টিটি এবং ফাংশনের দিক দিয়ে হেল্পার সেলটা অনেক বড়। ধরলাম 50%, ধরে নিলাম আমরা তর্কের খাতিরে 50%। আচ্ছা, টি সেল যদি আমরা বাদ দেই, তার মানে টি সেল মেডিয়েটেড হেল্পার সেলগুলো যদি বাদ দেই, তার মানে টি সেল হেল্পার সেলগুলো আমরা ধরলাম নাই, ইনঅ্যাক্টিভেটেড, ডিস্ট্রয় হয়ে গেল। তারপরেও কতটুকু ফাংশন ইনট্যাক্ট থাকার কথা? বুঝছি। কোশ্চেনটা স্যার একটু আরেকবার একটু স্যার একটু আরেকবার বলবেন? 3টা সেল টাইপ আমরা বললাম টি সেলের, ধরলাম 50%, ও পরিমাণে বেশি, ও নিজে একাই 50%, 60% ধরলাম টি হেল্পার সেল। টি হেল্পার সেল কোনো কারণে ইনঅ্যাক্টিভেটেড বা ডিস্ট্রাকশন, যেটা আমরা এইচআইভি ক্ষেত্রে দেখতেছি, হয়ে গেল, তখন আমরা কি দেখব? তাহলে তার মানে তারপরেও কতটুকু ইমিউন ফাংশন, টি সেল মেডিয়েটেড ইমিউন ফাংশন ইনট্যাক্ট থাকার কথা? কত পার্সেন্ট স্যার? কত পার্সেন্ট থাকার কথা? জাস্ট খালি এটা এরকম ওইরকমই কিছু না, হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন বা জাস্ট বেসিক একটা জিনিস। অন্তত 40% তো ঠিক থাকার কথা, 50-60% যদি হয়, টি সেল হয় নাকি, মানে হেল্পার সেল হয়, হেল্পার সেলগুলো নষ্ট হয়ে গেল, তার মানে কিলার সেল, আমার সাপ্রেসর সেল আছে না 40%, তারা তো 40% ইমিউন ফাংশনটা ইনট্যাক্ট দিবে।
ও আদার সেলগুলো স্যার ঠিক থাকবে, হ্যাঁ। ঠিক থাকার কথা, তাহলে ওইগুলো ফাংশন দেওয়ার কথা না। টি জি 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 সেলের টি হেল্পার সেলের সিগনিফিকেন্সটা এইখানেই যে কোনো কারণে যদি এরা ইনঅ্যাক্টিভ বা হয়ে যায় তাহলে পুরো ইমিউন সিস্টেমটা একবারে জিরোতে চলে আসে। পুরো আমাদের ইমিউন সেলের ফাংশনটা হচ্ছে গিয়ে জিরোতে চলে আসে, যেটা হয় হচ্ছে গিয়ে আমাদের এইচআইভিতে। এটা একটা সিগনিফিকেন্স। মানে তার মানে এ দ্বারা কি বুঝলাম আমরা, এই 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 যে বললাম একটা হাইপোথেটিক্যাল ক্যালকুলেশন, এটা দিয়ে আমরা কি বুঝলাম আসলে? এটা স্যার বুঝলাম স্যার, বেসিক্যালি আমাদের হেল্পার টি সেল যদিও আমাদের বডিতে হয়তো 50% না, এটা থাকতেছে, এটা আদার এটা একটা ধরার কথা, ওটা পরিমাণে বেশি থাকে, ওটা পরিমাণটা আমরা পরিমাণে হয়তো আরো বেশি, হ্যাঁ আর বেশি বাট বা কম বেশি আদার সাপ্রেসর টি সেল বা আদার সেলসও থাকতেছে। বাট ওভারঅল আমাদের মানে মূল কথা হচ্ছে ওভারঅল ইমিউনিটির, আমাদের বডি ইমিউনিটি যেখানে কাজ করতেছে সেখানেই টি সেলের হ্যাঁ 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 কোনোভাবে রোল আছে। সেটাই আমরা দেখতেছি যে টি সেল কোনোভাবে যদি সরি বারবার টি সেল আসতেছে যে টাইপ টি হেল্পার সেলের ফাংশন সব জায়গায় আছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু সবাই এখন ক্যামেরা অফ করলে সমস্যা নাই, আমি যে অফ করে দিয়েছি। আমরা একটু স্লাইডটা ওপেন করে আমরা আগের ইয়াগুলো একটু দেখি। স্লাইডটা পুরোপুরি যে সব গোছানো আছে তা না, আমি একটা করে দেবো। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা বাট আমরা এটা মনে হয় স্যার স্লাইড মোডে মানে পাওয়ার পয়েন্ট মোডে নিলে ভালো আছে। আচ্ছা এখন ঠিক আছে না? এখন ঠিক আছে ফুল আসে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি, আমরা জাস্ট খালি কোন রকম আগের এইগুলো একটু দেখে যাব। আমরা এই যে মোটামুটি বলছিলাম এইগুলো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ফ্যাগোসাইটিস সম্বন্ধে একটু বলছিলাম, জাস্ট খালি যেগুলো আছে কমপ্লিমেন্ট সিস্টেম সম্বন্ধে একটু বলছিলাম। এগুলো আমার মনে হয় কিছু কিছু জিনিস বলা হয়েছে গল্পে মোটামুটি আমরা ফার্স্ট 2 ক্লাসে এইগুলো বলা হয়েছে। এই যেখানে মেমোরি সেলের এই ইয়াটা অ্যান্টিবডি কিভাবে কাজ করে, এই ফিগারটা দেখছি। স্যার একটু যদি কষ্ট করে স্যার মানে একটু জাস্ট ইন শর্টে স্যার যদি একটু ব্রিফ করতেন স্যার আমাদের জন্য, একটু আমার জন্য বিশেষ করে একটু ভালো হতো স্যার। হয়তো একদম শুরু থেকে না, মানে জাস্ট না আমি 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 জাস্ট খালি আমি টাইটেল গুলো বলি, আমি ওইভাবে বলতে ঠিক আছে, গেলে এটা হিউজ বড় চ্যাপ্টার, আমি যতটুকু বলি। বাকি সবাই ঠিক আছে তো? জি স্যার। আমি জাস্ট খালি বলি, আমরা জাস্ট ঠিক আছে আমি বলে যাচ্ছি। এখানে হচ্ছে কি আমরা বলছিলাম যে এই যে জাস্ট চারটা মনে আছে যে কিভাবে হয়, যে ফার্স্টেই যখন এনরোল করার পর আইদার ফ্যাগোসাইটিস বা আমাদের স্কিন বা ব্লাডে গেলে কারা কমপ্লিমেন্ট সিস্টেম সহ ব্লাডে কারা আছে এনজাইমগুলো সেইগুলো দেয়া আমাদের টক্সিন গুলো রিমুভ হয়। এরপর হচ্ছে কি এটা আমরা বলছিলাম সবগুলো লাগবে না, যা যা মোটামুটি আছে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন। এরপর হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস, এই ফিগারটা আমরা মোটামুটি ড্র করছিলাম তাই না? হুম জি স্যার, ক্লাসে করা হয়েছে। হ্যাঁ কিছুটা কিছুটা করা হয়েছিল। এই যে সবাই পরে আসলে এটা সমস্যা। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে যে কমপ্লিমেন্ট সিস্টেম, এটা সম্বন্ধে বলা হয়েছিল। এই যে আমরা বলছিলাম যে সি কোনটা অ্যান্টিজেন অ্যান্টিবডি ধরে নিয়ে কমপ্লিমেন্ট সিস্টেম, না এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং 11টা প্রোটিনের ফাংশন আছে, এইগুলো বলছিলাম মনে আছে? সিরিয়াল অ্যাক্টিভেশন। স্যার এটা একটু মানে ডিসক্রাইব করলে ভালো হয় মনে হয় স্যার। না এটা Yes, sir. আবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের বলছিলাম যে কমপ্লিমেন্ট সিস্টেমের যে প্রোটিন গুলো আছে সেখানে আমাদের এই 11টা প্রোটিন আছে, এর ভিতর ডিরেক্ট 9টা দেখেন আর কি করে। এই যে যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি আমি বলছিলাম যে কমপ্লেক্স সিস্টেম, এটা যখন কি করবে নিয়ে যাবে ওরে যে অ্যান্টিজেনটা ধ্বংস করার জন্য কমপ্লিমেন্ট কমপ্লেক্স মানে কি একটা বিভিন্ন টাইপের প্রোটিন থাকবে যাদের কাজ হচ্ছে কি আলটিমেটলি ওর ডিস্ট্রাকশন করা। এটা আমরা একটু পরে পাবো, আজকেও পাবো। এখানে কি করছে প্রথমে এই যে এটা যখন আসে এই প্রত্যেকটা ডান পাশের গুলো হচ্ছে কি অ্যাক্টিভ স্টেট, বুঝতেছি তো? Yes, sir. ডান পাশে গুলো অ্যাক্টিভ স্টেট। তো প্রথমে যখন ধরে আনবে অ্যাক্টিভ স্টেট বলতে স্যার, অ্যাক্টিভ স্টেট স্যার বলতে অ্যাক্টিভ স্টেট বলতে ওরা প্রথমে কাজ করবে না, কাজগুলো হচ্ছে বাম পাশে যা এইগুলো কাজ করবে না, কিন্তু প্রথমেই যখন অ্যান্টিজেন থেকে এই কমপ্লেক্সটা পাবে তখন ওরা হচ্ছে গিয়া যার অ্যাক্টিভ স্টেট হচ্ছে গিয়া ওদের কয়েকটা জিনিস মেইনলি আইদার ক্যাটালাইজিস আইদার কমপ্লেক্স ফর্ম করা ওদের সাথে, এই টাইপের যে ফাংশনগুলা আইদার চলে যাবে। আর না হলে কি হতে পারে সিকোয়েন্স হিসেবে অ্যাক্টিভ করবে। যেমন এখানে কি আমরা যেমন C1
অ্যাক্টিভ হওয়ার পরে যেমন কি আছে, C1 এর কোনো এখানে কোনোই নাই, এই যে 7টা ফাংশন দেখাইছি এর কোনো ফাংশন ছিল না। C1 কি করছে? C1 এর কাজটা তাহলে কি? C1 C9 এর সাথে বাইন্ড করছে স্যার। না, C1 C2 এবং C4 এ কম্বাইনলি এই আমাদের অ্যাক্টিভ করছে এইরকম ভাবে। এবং এই যে পাশের যে ইয়াগুলা ডান পাশের গুলা এরা আইদার সিঙ্গলে একা 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 কাজ করতেছে, আর নইলে কারোর সাথে মিলে কাজ করতেছে, এইভাবে সিকোয়েন্সিয়ালি। আমরা কয়টা প্রোটিনের কথা বলছিলাম? 20টা প্রোটিন, 11টা অ্যাক্টিভ থাকে, সাপোর্টিং প্রোটিন থাকে টোটাল 11টা কোর প্রোটিন। 11টা কাজ করে। এবং এখানে হচ্ছে কি 9টা, এই যে 8 9 করে 9টা, এবং সাথে অ্যাক্টিভেশনের জন্য বি আর ডি আলাদা থাকে, এরকম সিরিয়ালি অ্যাক্টিভ করে। এই যে যেমন এই কমপ্লেক্সটা 5 6 7 8 9 মিলে তাদের হচ্ছে গিয়ে কি হয়, লাইসিস করে। এই যে 5 এর একটা আইসোফর্ম কি করে, কেমোটেক্সিস করে। কেমোটেক্সিস মানে কি, এই যে এখানে আছে, আমরা বলছিলাম 7টা ফাংশন। তারপর হচ্ছে গিয়া এই যে যেমন বেসোফিল এবং মাস্ট সেল। আচ্ছা, বেসোফিল এবং মাস্ট সেল অ্যাক্টিভ করবে, অ্যাট্রাক্ট করবে, তখন কি হবে? বেসোফিল এবং মাস্ট সেল ইনফ্লামেশন বলতে ওরা কি করে, মোটামুটি ওখানে ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়ায়। যেই এরিয়াতে এই ঘটনাগুলো ঘটছে গেলাতে ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়ালে ওখানে কি হবে, প্রচুর পরিমাণ ফ্লুইড আসবে, অন্যান্য সেল আসবে, ওইখানে ইডিমা হয়ে যাবে, রেডনেস হয়ে যাবে, তাই না? আমরা তো এগুলো জানি, হেপারিন টাইপের যেগুলো আছে সবগুলো আমাদের রিলিজ হবে। তারপরে হচ্ছে কি এই যে এরকম মোটামুটি এই আমাদের এক একটা ফাংশন, কোনটা সিঙ্গেল একা বা কোনটা কারোর সাথে মিলে ঝিলে আমাদের এই জন্য হচ্ছে কি কমপ্লিমেন্ট কমপ্লেক্স এই 7টা ফাংশনের ভিতরে যাবে। ঠিক আছে, বোঝা গেছে মোটামুটি? আচ্ছা, একটু কথা বলতে হবে স্যার। বেসিক্যালি এই 11টা প্রোটিন নিয়ে হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট কমপ্লেক্স সিস্টেমটা। জি স্যার, এখানে এই 11টা ফাংশনের মধ্যে যে আমরা ডান পাশে যেগুলো দেখতেছি সেগুলো একা একা কাজ করে না। যখন আমরা একটা কাজ করতে পারে, আমি যেমন এখানে দেখতেছি যে C5 এর এটা হচ্ছে কি একা এসে কেমোটেক্সিস রান করতে পারে, কোন সমস্যা নেই। ওকে। হ্যাঁ, ডান পাশের গুলো অ্যাক্টিভ স্টেট, যেটা একটা সিকোয়েন্সিয়াল পাথওয়ে। এই যে বাম পাশের গুলা, এইগুলা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ স্টেট। ওকে। আবার এরা নিজেরা কমপ্লেক্সও ফর্ম করবে স্যার নাকি? হ্যাঁ, কমপ্লেক্স ফর্ম করে এরা এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শো করে, ইনক্লুডিং যে বি এবং ডি, যেটা হেল্পার হিসেবে, মানে এটা স্যার বি আর ডি এই সিস্টেমের দুটো প্রোটিন, এরা জাস্ট এই ফেজে এসে অ্যাক্টিভ করে, এই ফেজটা অ্যাক্টিভ করতে অ্যাক্টিভেশনের রোল প্লে করে, লাইক ক্যাটালিস্ট টাইপের। হ্যাঁ, ওকে। এবং এইগুলা মিলে হচ্ছে আমাদের কমপ্লেক্স সিস্টেমটা, কমপ্লিমেন্ট সিস্টেম। হ্যাঁ, এই পুরো সিস্টেমটা। এখন এই যে ডান পাশের গুলো আমাদের দেখাচ্ছে কোনটা কোন স্টেজে কি করে, কোথায় কি করে, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। হয়তোবা হুবহু না রাখলেও কিছুটা মনে রাখতে হবে, অন্তত যে মাস্ট সেল গুলা কারা অ্যাক্টিভ করছে। যেমন এখানে মাস্ট সেল অ্যাক্টিভ করতে গেলে আমরা দেখছি C4 C3 এদের রোল আছে। আচ্ছা, এটা মনে হচ্ছে সবার কাছে এত কঠিন হচ্ছে, এটা কঠিন কিন্তু কিছু না। এবং প্রোটিনের একটা কোশ্চেন জানা ছিল স্যার, সেটা হচ্ছে এখানে আমাদের যে কমপ্লিমেন্ট কমপ্লেক্স সিস্টেমটা স্যার, সেটা হচ্ছে এটা তো বেসিক্যালি আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি সিস্টেমের পার্ট নাকি? না, এটা কি ইনেট সিস্টেমের পার্ট? ইনেট সিস্টেমের পার্ট। ওকে, হ্যাঁ, ইনেট সিস্টেমের পার্ট, বাট এটা অ্যাক্টিভেশনের জন্য কার হেল্প লাগতেছে? আমি এটা বলছিলাম যে এটা ক্রস লিংকিং। এটা কার হেল্প লাগতেছে? অ্যান্টিবডির হেল্প লাগতেছে, অ্যান্টিবডি ধরে আনতেছে। তার মানে এটা কার হেল্পে এটা অ্যাক্টিভ হচ্ছে? এটা ডিপেন্ডেন্সি অ্যাডাপটিভ বা অ্যাকোয়ার্ডের হেল্পে এটা অ্যাক্টিভ হচ্ছে। এইজন্য বলছিলাম, এটা ক্লাসে আমি ভালো মতো বলছিলাম, আমার মনে আছে যে এটা হেল্প ছাড়া এটা হবে না। আচ্ছা, এটা সবাই আমি দিয়ে দিব, এটা একটু গুছানো বাকি আছে তো। তারপরে যদি সমস্যা থাকে দরকার লাগে এটা নিয়ে আমি আবার কথা বলবো। এই জন্য বলতে স্যার এর নাম হচ্ছে কমপ্লিমেন্ট হইছে, লাইক। হ্যাঁ, কমপ্লিমেন্ট কমপ্লেক্স, আলটিমেটলি এটা কমপ্লিমেন্ট কমপ্লেক্স, ঠিক আছে? আচ্ছা, অ্যাডাপটিভ ইমিউনিটি এটা জাস্ট কিছু না, ডেফিনেশন দেয়া আছে। আর এটা হচ্ছে কি আমাদের এই যে হিউমোরাল কেন আর সেল মিডিয়েট কেন, এটা একটু বলছিলাম ক্লাসে, তাই না? জি স্যার। এবং এটা অ্যান্টিজেন দ্বারা অ্যাক্টিভ হয়, অ্যান্টিজেনের কিছু প্রপার্টি আছে, এইগুলো বলছি আমরা।
জাস্ট এটা এটা আমি অত বেশি কিছু রাখিনি, আলাদা দুই একটা জিনিস আছে আলাদা না, বাদ বাকি আমি গাইডের বই থেকে রাখছি। তো ওটা আগে সবাই একটু দেখেন, তারপর আমি সমস্যা নেই বলবো। সরি, এখানে হচ্ছে গেলাম বলছিলাম আমরা যে এই যে এই ছবিটা দেখলে বুঝবো, এই যে এটা যে কোথা থেকে প্রসেস হয়ে কোথায় যায় এগুলো সমস্ত কিছু আমাদের মোটামুটি একটু বলা আছে, যে আলটিমেটলি বোন ম্যারো থেকে এই যে স্টেম সেল থেকে এটা থাইমাসে যায়, এটা হচ্ছে গিয়ে হিউম্যান লিমিটেড যাওয়ার আগে এটা আমাদের কোথায় যায়, এটা বি সেলের কথা, বি লিম্ফোসাইট গুলো কই বলছিলাম, যাওয়ার পরে এগুলো লিম্ফ নোডের ভিতর স্টোর থাকে, যখন এটা অ্যাক্টিভ হওয়া দরকার তখন অ্যাক্টিভ হয়। বি সেলটা কই অ্যাক্টিভ হয় বা ম্যাচিউর কই হয়, লেখা আছে কই, আমি ক্লাসে কিন্তু বলছিলাম বোন ম্যারোতে। বোন ম্যারো এবং লিভার, লিভার কথা বলছিলাম, বোন ম্যারো থেকে লিভার, ঠিক আছে। এরপর হচ্ছে হ্যাঁ ক্লোন ফরমেশন, এই যে ক্লোন, ক্লোনের কথা মনে আছে, ক্লোন এই যে পুরো এই ফিগার গুলো আঁকছিলাম, এখানে কি বোঝাচ্ছে এই ফিগারটাতে, দেখা যাচ্ছে জাস্ট কি হয়েছে না, এই যে এই যে এই যে যদি আমরা ধরি ক্লোন, এটা বি সেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, টি সেলের ক্ষেত্রে হতে পারে। কোন একটা অ্যান্টিজেন, আমরা জানি যে সারফেস রিকগনিশন মলিকুল আছে, এখন এই যে এই অ্যান্টিজেনটার জন্য কি হয়েছে, এটা রিকগনাইজ কে করবে? সাইটে পাওয়ার পয়েন্ট বোর্ডে নিলে সাইটে ভালো দেখা যাবে, সাইট ছোট দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সরি আমি এবার দেখা যাচ্ছে, হ্যাঁ একটু বেটার স্যার, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এখন এটা কি করছে, বেসড অন ইটস স্ট্রাকচার, ফিজিক্যাল, কেমিক্যাল নেচার, এটা রিকগনাইজ করছে কি অ্যান্টিজেনটানে? B2 স্যার। B2 করে কি করছে, এরপরে কি করছে, ওর এগেইনস্ট আমরা বলছিলাম মনে আছে যে একটা রেটে, একটা নির্দিষ্ট রেটে কি করবে, ও পলিফারেশন করবে, করে ওর এগেইনস্টে হচ্ছে কি জাস্ট শুধু কি করবে, অ্যান্টিবডিটা তৈরি করবে। এটা হচ্ছে কি যদি আমরা বলি কিলার সেলের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে এরকমই হবে। তখন কি হবে, তখন ওই অ্যান্টিজেনের এগেইনস্টে হচ্ছে গিয়ে ওই কিলার সেলগুলো শুধুমাত্র কি করবে, ক্লোন ফরমেশন করবে। আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট কেন, এই জিনিসটা ক্লোন ফরমেশন ফেজটা, ক্লোন ফরমেশন তো বুঝছি। আচ্ছা সবাই যদি কথা না বলে তাহলে আচ্ছা ক্লোন স্যার ইম্পর্টেন্ট এই কারণে যে ওই স্পেসিফিক অ্যান্টিজেনটাকে মারার জন্য স্পেসিফিক সেলটাই দরকার। তার মানে যদি এখানে যদি সবগুলো একসাথে অ্যাম্পলিফাই হয়ে যায় তাহলে এখানে আরো আমরা যেটা একটু পরে পড়বো হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হবে, সব অ্যান্টিবডি একসাথে তৈরি হয়ে যাবে, তখন অ্যান্টিবডি নিজেরাই কমপ্লেক্স ফর্ম করে ফেলবে। হ্যাঁ বুঝছি, মানে এখানে B3 যদি অ্যান্টিবডি অনেক বেশি তৈরি হয়ে যায় B3, তাহলে তো তখন কি করবে, অ্যান্টিবডি নিজেরা কমপ্লেক্স ফর্ম করবে। আরেকটা হচ্ছে কি বলছিলাম, এই যে এটা আমি বলতেছি, আচ্ছা এটা আমরা বলছি যে এই ম্যাক্রোফেজটা হেল্প করে এবং টি সেল, নর্মালি দেখা যায় ম্যাক্রোফেজ এবং টি সেল না থাকলে আমরা যেভাবে দেখি যে বি সেলের অ্যান্টিবডি প্রোডাকশন ওইভাবে হবে না, আবার ইসের ক্ষেত্রে তাই, সাইড কিলার টি সেলগুলো যখন থাকবে তখন তাদেরও তাই, ম্যাক্রোফেজ বি সেলগুলো যদি হেল্প না করে, এপিসি গুলো যদি হেল্প না করে তাহলে হবে না। আচ্ছা এখানে মেইনলি বলছিলাম এখানেও বলছিলাম হচ্ছে গিয়ে এই অরিজিন নিয়ে কথা বলছিলাম, মনে আছে জিন সেগমেন্টের কথা, জিন সেগমেন্ট নিয়ে কিছু বলছিলাম মনে আছে, কি বলছিলাম? জি স্যার, এটা যে স্প্লাইসিং এক্সন আর ইন্ট্রন যেগুলো আছে, এক্সনগুলো শুধু কাটা হয়। এমনি পিওর জিন থেকে আমরা অনেকগুলা আমরা জিন প্রোডাক্ট পাই, জিন প্রোডাক্ট বলতে আলটিমেটলি সেটা এমআরএনএ হোক তার পরবর্তী ফেজে প্রোটিন হোক, অনেকগুলো পাই। আর এখানে একটা সেগমেন্ট, এটা আরো বেশি ডাইভার্সিটি আমরা পাবো, এই জন্য আমরা বলছিলাম যে টি সেল বি সেলের ভিতরে, বিশেষ করে বি সেলের ভিতরে এত ভেরিয়েশন, এত এটা এটা এক দুই লাইনে ওইটা লেখা আছে। আচ্ছা এখানে কয়েকটা নাম বলছিলাম মনে আছে, লিম্ফো, মানে জাস্ট খালি অ্যান্টিবডি প্রোডাকশনের আগে সেলগুলো চেঞ্জ হয়, নামগুলো চেঞ্জ হয় বা ওদের শেপ ভিতরে সাইটোপ্লাজমিক চেঞ্জ হয়, জাস্ট খালি নাম দুইটার কথা বলছিলাম মনে আছে? জি স্যার। বা লিম্ফোব্লাস্ট, প্লাজমোব্লাস্ট। আর এই কার্ভটা আমি ক্লাসে একটু বলছিলাম যে মেমোরি সেলটার দরকার কেন, বা নর্মালি একটা সেল আমরা একবার ইনফেকশন হয়ে গেলে তার এগেইনস্টে একটা হায়ার একটা প্রোটেকশন পায় কেন,
এই যে জাস্ট এই ফিগারটা দিলে কি বোঝা যাচ্ছে? আমি যেগুলো বলছিলাম ওইটা এই ফিগারটার কথা লেখা আছে বা সুন্দর মতো বোঝানো আছে। দুটো জিনিস দেখেন, ফার্স্ট অ্যান্টিজেন আর হচ্ছে গিয়ে সেকেন্ড অ্যান্টিজেন ইনজেকশন। কি বোঝা যাচ্ছে এতে? তার মানে কি সেকেন্ড বার দেওয়ার সাথে সাথে অ্যান্টিবডি অনেক বেড়ে গেছে কনসেন্ট্রেশন, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে এটা আমাদের আলটিমেটলি বেশি অ্যান্টিবডি মানে কি আমাদের প্রোটেকশন হায়ার। এটা কেন হয়েছে? মেমোরি সেলের কারণে। এই জিনিসটা জাস্ট গ্রাফিক্যালি এটা কিন্তু এগুলো কিন্তু মানে এমনি আকার রিপোর্ট না, এগুলো জাস্ট কোনো পাবলিকেশন মানে কোনো রিসার্চের একবার ডিরেক্ট যে ওদের রিপোর্ট ওইটাই দিছে। এই কি গাইডলাইন বইটা দেখলে এই দিক দিয়ে ভালো আছে, ওরা ডিরেক্টলি দিয়ে দেয় যে আমার এই এই পাবলিকেশনের এত সালের, সরি। আচ্ছা, এখানে এইগুলো আমরা মোটামুটি দেখছি, তাই না? স্ট্রাকচারটা জি স্যার। দেখছিলাম। ফাংশন, অ্যান্টিবডি স্ট্রাকচার, হ্যাঁ বুঝলাম না স্যার অ্যান্টিবডি স্ট্রাকচার দেখানো হয়েছে স্যার হ্যাঁ, ক্লাসে। মোটামুটি আমাদের এইগুলো সব জানা জিনিসই আমরা এখনো বেসিক পার্টের ভিতরে আছে। এই ক্লাসের অ্যান্টিবডি ক্লাসগুলো জাস্ট আমরা নামগুলো বলছিলাম, এই ফাংশনগুলো বলছি না? এটা হচ্ছে ডিরেক্ট অ্যাকশন। আর ইনডিরেক্ট কোনটা? ইনডিরেক্ট কোনটা? কমপ্লিমেন্টারি সিস্টেম। ইনডিরেক্ট। ওই মনে আছে এই যে এখানে আমাদের আবার সেই ওখানে গেলে প্রথম উপরেই ধরে নিয়ে গেছে অ্যান্টিজেন অ্যান্টিবডি। এটা একটু বলা হয়েছিল। এমএসসি প্রোটিন নিয়ে আমাদের অনেক পড়া আছে, আমরা ওইগুলো পড়বো। এমএসসি ক্লাস ওভারঅল যে সারফেস, এই যে সারফেসে যারা থাকে, সারফেসে সেটা টি সেল হোক, এপিসি সেল হোক, এর সারফেসে কারা থাকে এটা নিয়ে আমরা এই করবো। এখানেও কি থাকে, মেমোরি সেল থাকবে, এবং ওইখানে আমরা সেকেন্ড যেটা করছিলাম এখানেও তার একটা অ্যাট্রিবিউটস আছে, সেটা হচ্ছে গিয়ে এই এমএসসি প্রোটিন। এই এমএসসি প্রোটিন নিয়ে একটু একটু বলি তো, সেটা কি? এমএসসি প্রোটিন কারা? গতকালকে কেন বলছিল? স্যার এমএসসি প্রোটিনটা হচ্ছে অ্যান্টিবডি প্রেজেন্টিং সেলের সারফেসে থাকে স্যার, হুম যেটা টি সেলের CD4 এর সাথে বাইন্ড করে। আচ্ছা, মানে আমরা এখান থেকে কিন্তু সারফেস মলিকুল গুলা পাই যাচ্ছি, নামগুলা। এইগুলা কোনটার কি কাজ আমরা বড় আকারে একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যখন আসলাম টি সেলের ভিতরে আমরা এই তিনটা এটা নিয়ে কথা বলতেছিলাম, হেল্পার টি সেলের ভিতর এই নামগুলো আমরা অনেক জানি, এই লিম্ফোকাইন গুলো এইগুলো, তাই না? এর প্রোডাকশন করে এই নামগুলো আমরা মোটামুটি এইভাবে বেসিক থেকে না হলেও অনেকভাবে অনেক পড়াশোনার ভিতরে আমরা জানি। আচ্ছা, এইটা হচ্ছে মূলত ফাংশন আমাদের যে জিনিসটা নিয়ে আমাদের আজকে বলার কথা ছিল। বাকি এই দুটো আমরা একটু বলছি, এই সাপ্রেসর টি সেল আর এটা নিয়ে আমরা একটু বলছি। এটা নিয়ে ওর কিছু ফাংশন আছে, সেটা হচ্ছে কি প্রথমে 1 নম্বর পয়েন্টটা একটু কেউ যদি একটু পড়েন এখানে। Stimulation of growth and proliferation of cytotoxic T cell and suppressor T cells. মানে কি? মানে এই যে আমরা দেখলাম যে সাইটোটক্সিক টি সেল এবং হচ্ছে কি সাপ্রেসরটা আমরা পরে রাখলাম ওটা রেগুলেশনের। সাইটোটক্সিক টি সেলের যে গ্রোথ, ম্যাচুরেশন এবং ফাংশন করার আগে এটা কিভাবে করে, এটা আমরা বলছিলাম না এই ক্লাসের শুরুতেই, যে স্যার এই বাকি দুইটা টি সেলের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, এরকম কিছু। কমাই দেবে না, ও এটারে ওর 1 নাম্বার কথা হচ্ছে রেগুলেট করে। কমানো বাড়ানো বড় কথা না, রেগুলেট করে। রেগুলেট মানে কি? কমাইতে পারে, বাড়াইতে পারে। যখন খুব বেশি বেড়ে যাবে তখন হচ্ছে কমাই দিবে। এটা হচ্ছে গিয়ে হেল্পার টি সেলের ফাংশন, বড় ফাংশন। তার ভিতর আমরা এখানে দেখছি। আচ্ছা, সাইটোটক্সিক টি সেল গুলো কি করে? সাইটোটক্সিক মানে কি? আলটিমেটলি ওর কি করে? ডিস্ট্রয় করে, তাই তো? সেলকে ডিস্ট্রয় করে। কিভাবে করে? গতকালকে একটু বলছিলাম। কিভাবে করবে? এই যে এই সেল এখানে লেখা আছে, এখানে একটা পাঞ্চিং, এই যে একটা, সেটা হচ্ছে গিয়ে যেই থাকবে যে টক্সিন, সেখানে পারফোরেন রিলিজ হবে। পারফোরেন কি? একটা কেমিক্যালস। তার মানে এখানে আমরা বলতে পারি একটা কেমোকাইন। এই কেমিক্যালসটা রিলিজ করবে। পারফোরেনের কাজ কি? নাম শুনে বোঝা যাচ্ছে। পারফোরেন কি করবে? পারফোরেট করবে। ওই যে অ্যাটাক সেলটা বা যেটা আমাদের যে অ্যান্টিজেন থাকবে ওর অনেকগুলো যখন পারফোরেশন হয়ে যাবে তখন আমাদের বডির সেলের যে লিকুইড গিয়ে ওরে এমনি ডিস্ট্রয় করে ফেলবে। ঠিক আছে, এখন ওরে এর যে পরিফারেশন, এই সিগন্যালটা কে দিবে? এই সিগন্যালটা দেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে কি আমাদের এই হেল্পার টি সেলটা।
একইভাবে বি সেলের ফাংশনে ওই যে আমরা বললাম ক্লাসের প্রথমেই যে কি বলছিলাম যে হয়তোবা 50 বা 60% হচ্ছে গিয়ে আমাদের কি হেল্পার টি সেল, বাট এই হেল্পার টি সেলটা যদি আমাদের কোনো কারণে যদি তারা ডিস্ট্রয় হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কি অন্তত তো 40% থাকার কথা, কিন্তু থাকবে না। কেন থাকবে না? তার বড় কারণ হচ্ছে কি যে 1 নাম্বার আর 2 নাম্বার কারণটা। এখানে কি বলছে? কেউ একজন পড়ে হ্যাঁ 2 নাম্বারটা। আচ্ছা, আমি Stimulation বারবার of বলতেছি কারণ ওইভাবে কাউকে দেখা যাচ্ছে না, তো জাস্ট একটু ইন্টারাকশন করার জন্য। stimulation of T cell growth and differentiation to form plasma cells and antibodies. অ্যান্টিবডিজ মানে বুঝলাম সরাসরি কথা হচ্ছে কি যে কিলার টি সেল গুলা এবং বি সেলের গ্রোথ ডিফারেন্সিয়েশনের জন্য আমাদের ইয়াগুলা হেল্পার টি সেল গুলা খুব বড় রোল পালন করে। এরপর 2 নাম্বার কথা হচ্ছে কি, তার মানে আমরা এখানে কি পেলাম? অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট। এরপরে চলে আসছে ইননেটের পার্ট 3 নাম্বার। কি বলছে? Activation of the macrophage system. এটা কিভাবে করে? এখানে অনেকগুলো কারণ আছে। 1 নাম্বার কথা হচ্ছে কি তার ফাংশনটাকে বাড়াবে। মানে এই যে রেট হেল্পার টি সেলস আর ম্যাক্রোফেজ ঠিকমতো কাজ করে না 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে। সেটা হচ্ছে ম্যাক্রোফেজ গুলো যখন আসে একটা ইনফ্লেম জায়গায় বা যেখানে তার আসার কথা, ইনফিলট্রেট হওয়ার পর থাকে, এইখান থেকে যাতে দ্রুত না চলে যায় সেই কাজটা করে হচ্ছে গিয়ে এই হেল্পার টি সেল। এই কাজটাও করে। বুঝছি আমরা কি বলছি? না স্যার, বুঝি নাই। ধরি আমরা স্কিন বা কোথাও ইয়া হয়েছে, ম্যাক্রোফেজ কোনো ফাংশন শুরু করছে ইনফ্লামেশন রেসপন্সের পর বা অ্যান্টিজেনের ইসে। এখন ওইখান থেকে ওইখানে ম্যাক্রোফেজ আসলো যতগুলো সেল, ওইখানে টি সেল প্রেজেন্ট থাকে, এনশিওর করবে যাতে ম্যাক্রোফেজ ওই জিনিসটা পুরো হিল না করার আগে যাতে চলে না যায়। বুঝছি আমরা এবার? জি স্যার। এবার বুঝছি। এই কাজটা করে 2টা নাম্বার। 1 নাম্বার হচ্ছে কাজটা ফাস্টার করে এবং ও তাড়াতাড়ি কাজ যাতে শেষ না করে চলে না যায়, এই কাজটাও এনশিওর করে। ঠিক আছে? আর একটা হচ্ছে গিয়া 4 নাম্বারটা কি? Feedback stimulatory effect on the helper cell themselves. আচ্ছা, ফিডব্যাক আমরা কয় ধরনের জানি? ফিডব্যাক আমরা বিশেষ করে আমাদের মেটাবলিজমের ভিতর পড়ে আসছি। ফিডব্যাক কয় ধরনের পড়ে আসছি? পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। এখানে মেইনলি পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে ওরা খুব বেশি কাজটা করে। আমরা আবারও বলি যে পুরো ইমিউন সিস্টেম একটা সিগন্যালিং সিস্টেমের মধ্যে কাজ করে। আগে তো হচ্ছে গিয়া সেল টু সেল, উইদিন সেল। সেল টু সেল তো বুঝছি। ইয়েস স্যার। সেল টু সেল এবং আর উইদিন দ্য সেল, উইদিন সেল মানে কি? উইদিন সেলের সিগন্যালিংটা কি? যেটা আমরা মূলত সিগন্যালিং বুঝি সেটা কি? কেউ একজন? আচ্ছা আমি একটু দেখি। এই ছবিটা পরীক্ষার জন্য লাগবে না, এটা ভয়ের কিছু নাই। দেখা যাচ্ছে কিছু একটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে সেল, এইগুলো ছিল সেলের উপরে, মানে এটা হচ্ছে কি একটা সেলের জাস্ট ভিতরে একটা অংশ দেখাইছে, এই সেলের বাইরের অংশ, এটা ভিতরের অংশ। এই যে সবাই আমরা একটু দেখি এখানে হিউজ পরিমাণ, এগুলা কি বলে? যে এগুলা সংক্ষেপে বললে আমরা প্রোটিন বা ইফেক্টিভ মলিকুল বা আর কি বলা যায়, এইগুলো হচ্ছে একটা সিগন্যালিং। মানে কি? এ এর সিগন্যাল দিচ্ছে, এ এর সিগন্যাল দিচ্ছে, এ এর সিগন্যাল দিচ্ছে, এ এর সিগন্যাল দিচ্ছে। এটা হচ্ছে উইদিন দ্য সেল সিগন্যালিং। আর একটা কি বলছিলাম আমরা? সেল টু সেল সিগন্যালিং মানে কি? হাতের একটা টি সেল, হেল্পার টি সেল, পায়ের একটা হেল্পার টি সেল সিগন্যাল দিবে। এই যে স্টিমুলেটরি ইফেক্ট, এটা নিয়ে অনেক কাজ চলতেছে। এই জিনিসটা দিবে, ফিডব্যাক আকারে দিবে, যাতে কি হয় পুরো বডি একটা রেগুলেশন সিস্টেমের মধ্যে থাকে। ওভারঅল এইটা এই হেল্পার টি সেল আর কে রেগুলেশন বলছিলাম না, রেগুলেটরি টি সেল বলছিলাম একসাথে, সাপ্রেসর টি সেল বলছিলাম না, যাতে নাকি হাইপার অ্যাক্টিভেশন না হয়ে যায়। সাপ্রেসর টি সেল তাদের কাজ থামায় রাখে। এই দুটো মিলে আমরা বলছিলাম যে বডির রেগুলেশন, ইমিউনিটি রেগুলেশন চেকআপ বা যেটা বলে এরা রেগুলেট করে থাকে। আর
এটা তো মোটামুটি বলা হয়েছে। আচ্ছা, মোটামুটি আমরা এগুলা খুবই একবারে একটা যতটুকু আমাদের না জানলেই নয় ইমিউনিটি, যেটু পরবর্তী আগানোর জন্য এই পর্যন্ত কি বুঝছি মোটামুটি কিছু একটা। আর সবাই একটু রেসপন্স দিই। আমি কিন্তু আজকে ক্লাস বলা যায় যে শুরু করতে চাইছিলাম, তার আগে অনেকটা হয়ে গেল আগের ক্লাসে। বুঝছি। জি স্যার বুঝছি স্যার, একটু সামারি ওভারভিউ করে দিলে বেটার হতো স্যার, যে কি কি পড়ানো হয়েছে আজকে। বলবো নেক্সট ক্লাসে বলি, আমরা আমরা সামনে বলি, মানে সামনাসামনি বলি। ওকে স্যার। হ্যাঁ, আমরা না হলে তো আগাতে পারবো না, কারণ আমাদের তো মানে আমরা সবাই তো জানি যে ক্লাসগুলো স্যার ওই ডিফারেন্সিয়েট বিটুইন প্লাজমা সেল আর একটা যে স্যার থার্ড পয়েন্টটা ছিল, এটা একটু আরেকবার একটু বললে স্যার একটু বেটার হইতো স্যার। কোনটা একটু লাস্ট স্লাইড থেকে স্যার। হেল্পার টি সেলের যে ফাংশনগুলো, রেগুলারি ফাংশনের মধ্যে একটা ছিল যে স্টিমুলেশন অফ বি সেল গ্রোথ, হ্যাঁ আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশনস টু ফর্ম প্লাজমা সেল এন্ড অ্যান্টিবডিজ। হ্যাঁ, ওই যে যে আমরা বললাম যে যখন একটা অ্যান্টিবডি রিকগনাইজ করবে এরপরে কি হইতে হবে, ওর ডিফারেন্সিয়েট করতে হবে না? আচ্ছা, হ্যাঁ ডিফারেন্সিয়েটটা করতে হবে নাকি? ওই যে এটার কি বলছিলাম এই দিন ধাপটারে, এটা একটা নাম বলছিলাম ক্লোন ফরমেশন। এন্ড ক্লোন ফরমেশন মানে কি, একটা সেল থেকেও সিগন্যাল দিয়ে তো সেলটা বাড়বে, নাম্বার অফ সেল তো বাড়বে। ওর জন্য কি বলছিলাম আবার, প্লাজমা সেল যেটা বলতেছিলাম যে বি সেল থেকে অ্যান্টিবডি প্রডিউসিং স্টেটটা আমরা কি বলছিলাম, প্লাজমা সেল। তার আগে কি লিম্ফোব্লাস্ট এবং প্লাজমোব্লাস্ট দুটি স্টেট করছিলাম না? এই দুটো স্টেটে টি সেল হেল্প করে, টি সেল হেল্প করে এখানে। শুধু টি সেল না, মানে হেল্পার টি সেল না, শুধু ম্যাক্রোফেজে হেল্প করে। এই দুটো জিনিসের ফাংশন ছাড়া এখানে অ্যান্টিবডি বলা হয়ে থাকে, যে পরিমাণ অ্যান্টিবডি হয় এই হেল্পার টি সেল এবং ম্যাক্রোফেজ না থাকলে তার 10 ভাগের 1 ভাগ হতো না, এরকম বলা হয় স্ট্যাটিস্টিক্যালি। ঠিক আছে। বুঝছি না, এবার বুঝছি। আমি এই যে এই স্টেটটা এইখানে। আচ্ছা, এবার আমরা একটা ছোট্ট একটা কাজ একটু, এখানে আমাদের চ্যাট বক্স আছে না, এখানে আমাদের এখানে মেসেজ তো দেওয়া যায় তাই না? আমরা এই যে সারফেস মলিকুল, কে কয়টা নাম জানি একটু লিখি, সারফেস মলিকুল গুলা, বি সেল, টি সেল এবং এপিসি তিনটারই যে যে কয়টা জানি। 2 মিনিট টাইম দিলে হবে না? বুঝছি কি বলছি, সবাই কি বুঝছি? এই কে এই কেউ একজন বলি, বুঝছি আমি কি বলছি? জি স্যার, স্যার বি সেল আর টি সেল আর এপিসি সেলের সারফেস সারফেসে যে মলিকুলগুলো আমরা যেগুলো চিনি, যতটুকু চিনি, এই যে আমরা একটু আগে বলছিলাম এমএসসি বললাম তাই না, এরকম যতগুলো চিনি একটু চ্যাট বক্সে নামগুলো লিখি। আমাদের এই পড়ার 2-3 ক্লাসের ভিতর কিছু মলিকুলের নাম আছে, সেটা আমরা একটু এখানে একটু এখানে একটু মেসেজ আকারে যেগুলো দেওয়া যায় একটু দেখি, যে যে কটা সবাই আমরা চেষ্টা করি। ঠিক আছে, এটা আমরা একটু দেখবো, এর পরবর্তী ফাংশনগুলো আমাদের এটা লাগবে পরবর্তী ক্লাসগুলো আস্তে আস্তে। একটু 2 মিনিট টাইম নিয়ে সবাই একটু লিখি। আচ্ছা, আমি যখন দেখবো তখন আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দেবো, আবার পড়াবার দিব, সমস্যা নয়, এই জন্য বলতে সবাই লিখি।
কোনো মেসেজ কিন্তু আসে না এখানে। একজনের আসছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, অনেকের আসতেছে। হ্যাঁ, সবাই কমেন্ট আমরা করে নেই। আচ্ছা, বড় দাগে যদি আমাদের এখানে জাস্ট টি সেলের কথা আমরা ধরে নিই একটা এক্সাম্পল হিসেবে। টি সেলের ভিতর আমরা ধরলাম সারফেস যে মলিকুলগুলো আছে, আমরা যদি এদের ফাংশন হিসেবে আলাদা করি, ফাংশন, আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. জি স্যার। ধরলাম আমরা এই নামগুলো, অনেক ধরনের নাম পাইছি, আমরা নামগুলো আস্তে আস্তে জানবো কোথায় কি ফাংশন, হয়তো আমাদের পড়ার ভিতর অনেকগুলো চলে আসবে। ফাংশন হিসেবে যদি চিন্তা করি, ফাংশন মানে ওর কি কাজ, এই ধরলাম 5টা প্রোটিন হয়তো বা এই টাইপের কাজ করে, 5টা প্রোটিন ওই টাইপের কাজ করে, এরকম ধরলে আসলে তাদের আমরা কি টাইপের এই মলিকুল গুলা পাই, সারফেস মলিকুল টি সেলের ক্ষেত্রে। এক নাম্বার আমি একটা বলি, যেমন ধরতে পারি আমরা অ্যাডহেশন মলিকুল। অ্যাডহেশন মানে কি, বা অ্যাঙ্করিং বা অ্যাডহেশন মানে কি, লেগে থাকা কোন একটা সারফেস। ওর যার সাথে আসবে সেটা এপিসি হোক বা অন্য কিছু হোক, সেটা ওর লেগে থাকবে, বা অ্যান্টিবডি হোক বা এপিসি হোক, ওর সাথে ওর অ্যাটাচমেন্টের জন্য ওর দরকার। অ্যাঙ্করিং বা অ্যাটাচমেন্ট এই টাইপের হতে পারে। আর কি হতে পারে, আমরা একবারে থেকে যাচ্ছি, ঘোরা থেকে যাচ্ছি, এরপরে কোনটা কি আসবে আমরা জানবো। স্যার অ্যাডহেশন যেহেতু হয়েছে কোহেশনও হইতে পারে। হতে পারে, এটা এক ক্লাসের গেল। অন্য কি হতে পারে, আর কি হতে পারে, এদের আর একটা দায়িত্ব হতে পারে কি, রিকগনিশন। রিকগনিশন হতে পারে না মানে কি, স্যার অ্যান্টিজেনকে রিকগনাইজ করা। রিকগনাইজ করা। যেমন এটা এখানে কার ফাংশনটা আসবে তাহলে, এটা টি সেলের ক্ষেত্রে আমরা বলতেছি, এটা কার ফাংশন আসবে? হেল্পার টি সেল। না, আমরা মলিকুল গুলোর কথা বলছি, মলিকুল। স্যার CD4 CD8 হতে পারে, এরকম টি সেল রিসেপ্টর আছে। আর কি হতে পারে, সিগন্যাল ট্রান্সডিউসার। সে কি করবে, পার্মানেন্ট বাইন্ড করবে না, জাস্ট খালি কোনো কিছুর অ্যাটাচমেন্টে গিয়ে সে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ভিতরে কি করবে, ভিতরে হচ্ছে গিয়ে ওই যে বললাম উইদিন সেল সিগন্যাল দিবে, উইদিন সেল সিগন্যাল। আচ্ছা, এই উইদিন সেল সিগন্যালটা এত গুরুত্বপূর্ণ কেন, আমরা বারবার বলতেছি উইদিন সেল সিগন্যাল গুলো এত গুরুত্বপূর্ণ কেন? মানে উপরে হইলো, এখন তুমি হচ্ছে গিয়ে ব্যাপারটা এরকম যে আমরা ঘরের বাইরে থেকে একটা জিনিস বললাম যে এ আসছে, এর এগেইনস্টে আমাদের এই কাজ করতে হবে, তাই না? ওই যে আমরা কি বললাম, ইন্টারলিউকিন 2, 4, 5, 6 এগুলো পড়লাম, কোনটা কখন কতটুকু অ্যামাউন্টে তৈরি করতে হবে সেটা বুঝতে হবে না? তার মানে এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের ফাংশন গুলো হচ্ছে গিয়ে কেউ অ্যাটাচ করবে, কেউ রিকগনাইজ করবে, কেউ রিসিভ করবে, এই টাইপের ফাংশন গুলো আমাদের আসবে। এই জন্যই আমি বলছিলাম যে কি কি মলিকুল গুলো থাকে, আমরা মোটামুটি অনেক নাম টাম জানি, এইগুলো সারফেসে থাকবে। আমি এটা এখানে দেখাইছিলাম। আচ্ছা, একটু দেখি যে এইটাই বাই করি। এই যে এটা, এখানে অনেকগুলো নাম চলে আসে, একটা টিপিক্যাল একটা টি সেলের ভিতরে আমরা এই নামগুলো শুনছি, তাই না? এই যে এখানে আসছে CD40 অনেকে লিখছে, CD3, TCR, CD28, CTLA4, তারপর PD1, এইগুলো নাম অনেকে লিখছে। এইগুলো আমাদের কি এক একটার এক এক রকমের হয়তো ফাংশন আছে, কোনোটার অ্যাটাচমেন্ট, কোনোটা অ্যাডিশন কোহেশন, কোনোটা রিকগনিশন, কোনটা জাস্ট খালি সিগন্যাল ট্রান্সডিউস করবে, অন্য কিছু না। জাস্ট এখানে ধরা হতে পারে, এখানে আসলো মলিকুলটা, এ কি করবে, অ্যাক্টিভ করে দিয়ে চলে যাবে। যেটা বলতেছিলাম, এরপরে এর বাইরে গেছে যে CD4 এর সাথে ও বাইন্ড করছে, বা ওর এখানে টি সেলের সাথে ও বাইন্ড করছে। আচ্ছা, MSC এর সাথে বাইন্ড করে কি,
এটা এটা আমার- CD4. CD4 হ্যাঁ, এটা আমরা দেখাইছিলাম, এটা ছিল না আমাদের, কোনটায় যেন ছিল, ছিল এখানে। এখানে কি আছে? এখানে কি আছে? আমি আবারও বলছি, এগুলো কিন্তু মলিকুলগুলোর নাম বলতেছি, বলছিলাম না? এটা দেখানো হয়েছিল, এটা ওই যেটা দেখালাম আজকে বলা হয়েছিল। এই যে এখানে কি করছে, এই যে একটা মলিকুলের সাথে অ্যাডিশন হয়েছে, টি সেল রিসেপ্টর হচ্ছে কি রিকগনাইজ করছে এমএইচ এর সারফেসের যে প্রোটিনগুলো আছে যেটা রিপ্রেজেন্ট করছে। জাস্ট খালি এরকম হয়তো বা কোনো একটা মলিকুল অন্য ফাংশন দিচ্ছে এখানে জাস্ট আমরা দেখাইছে এই যে এটা, তার মানে এরকম কোনটা অ্যাডিশন হবে, কোনটা রিকগনিশন হবে, কোনটা অ্যাটাকশন হবে, কোনটা জাস্ট খালি কিছুই না হয়, জাস্ট ওর প্রেজেন্সটা কি করবে, সিগন্যালিং দিয়ে পাঠাবে। এর এগেইনস্টে এবার কি তৈরি করতে পারে, এটা যদি হেল্পার টি সেল হয় তাহলে ও কি করবে, সাইটোকাইন রিলিজ করবে। সাইটোকাইনগুলো রিলিজ করবে। কখন কোনটা আসবে, এই যে এখানে, এই যে আলটিমেটলি তো এখান থেকে তৈরি করা সবকিছু, তাই না? এখানে কি হবে, এই জন্য আমরা বলি যে এটা জেনেটিক ডিসঅর্ডার কিনা না কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। ইমিউনোলজির ভিতরে আসবে, সবকিছুর ভিতরে আসবে জেনেটিক, বড় ফ্যাক্ট। কারণ কি, এই যে এখানে নিউক্লিয়াসের ভিতরে এখানে কোন জিনরে কিভাবে ট্রিগার করতেছে, এই সিগন্যালিং গুলো আসতেছে এখানে, ঠিক আছে? আর যদি ইয়া হয়, সাইটোটক্সিক টি সেল হয়, তাহলে কি করবে, এখানে ধরো রিসিভ করার ফলে এখানে আসলো, ভিতরে আসলো, তারপর কি করবে, স্যার সেলকে কিল করবে। না ও কিল করার জন্য, মানে কিল তো করবে, তার আমরা নাম বলছি একটা, কারে ট্রিগার করবে, কোন জিনরে বা কি প্রডিউস করার জন্য ট্রিগার করবে। ওই যে পারফোরেটর স্যার, পারফোরেটর। ঠিক আছে, পারফোরেটর, যেটা এটার নাম পারফোরিন বলছিলাম, প্রোটিনটার নাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে মোটামুটি আমরা এই দুটারই বলছিলাম, এরকম ভাবে সাপ্রেসর টি সেল হয়তো হতে পারে, ওরও হয়তো কোনো কেমিক্যাল রিলিজ হবে, আমরা আপাতত যেহেতু ওই টিপে যাইনি, ওটা আমরা জানি না এখনো, হতে পারে কোনো কেমিক্যাল যেটা দিয়ে সাপ্রেস করবে। হ্যাঁ, আচ্ছা গেল। এরপর আমাদের যে জিনিসটা মোটামুটি এটা হচ্ছে কি আমাদের কিছু বেসিক জানার ছিল, যেটার এগেইনস্টে আমরা একটু পরবর্তী পড়াশোনাগুলো করব, ঠিক আছে? এবার হচ্ছে কি অ্যালার্জি এন্ড হাইপারসেনসিটিভ। অ্যালার্জি আছে কার এখানে? অ্যালার্জি নাই? ওই যে আছে না, একটু আমরা অনেকে ঠিক মতো অনেক পছন্দের জিনিস খাইতে গেলে সমস্যা হয়ে যায়, কে আছে এখানে? এই যে একজন হাত তুলে ই করছে, উর্মিলা সাহা। কি 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 কিসের সমস্যা উর্মিলা সাহা? অনেকেরই থাকার কথা, আমি জানি এরকম চিংড়ি মাছ খেলে অনেক সমস্যা। অনেক আছে, কচু খেলে, বেগুন খেলে, তাই না? কচু বেগুন বেশি সমস্যা হচ্ছে কি যখন আমাদের অনেক ইলিশ মাছের সমস্যা আছে, তাই না? তার আরো সমস্যা অ্যালার্জি রিঅ্যাকশন হয়ে যায়। একটা এক্সাম্পল, আচ্ছা অ্যালার্জি আর হাইপার সেন্সিটিভিটি, কয়েকটা টার্ম, অ্যালার্জি, হাইপার সেন্সিটিভিটি, ইমিউনোডেফিসিয়েন্সি, অটো ইমিউনিটি, জিনিসগুলা কি কি জাস্ট আমরা জানার জিনিস, কি জিনিসগুলা, এগুলা পরীক্ষায় এভাবে লিখলে হবে, যে জাস্ট আমরা যে ডেফিনিশনটা জানি ওইভাবে লিখলে হবে। অ্যালার্জি আর হাইপার সেন্সিটিভিটি কোনটা, কি এগুলো আসলে? স্যার অ্যালার্জি হচ্ছে স্যার বেসিক্যালি যদি কোনো অ্যালার্জেন্ট বডিতে আসে, সেটা যদি বডি দেখা যাচ্ছে যে সেটাকে মানে এখানে ইনকারেক্টলি রিকগনাইজড করে, এবং সেখানে দেখা যাচ্ছে স্যার সে একটা রিঅ্যাকশনস দেখায়, সেটা বিশেষ করে মাস্ট সেলস থেকে যদি কোনো কোনো হিস্টামিন বা কোনো কিছু রিলিজ করে। মাস্ট সেলের ঘটনাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই না? যে হিস্টামিন বা এগুলো স্যার রিলিজ করে, তখন রিলিজ স্যার করে, এটা এটা অ্যালার্জি। থেকে মাস্ট সেল অ্যাক্টিভ হওয়ার পরেই, আমি জাস্ট বলতেছি এটা আসলো একটা জিনিস। আর তাহলে হাইপার সেন্সিটিভিটিটা কি? আর হাইপার সেন্সিটিভিটিটা হচ্ছে স্যার বেসিক্যালি অনেক সময় দেখা যাচ্ছে বডি ইনকারেক্টলি, মানে দেখা যাচ্ছে কোনো ফরেন বডিকে সেটাকে স্যার মানে একটা ডিফেন্স মেকানিজমে চলে যায়, বাট সেটা দেখা যাচ্ছে যে তখন সে ডিসপোনিয়া, মানে দেখা যায় মানে শ্বাসকষ্ট বা হাইপোটেনশন অনেক বা কিছু হতে পারে। স্কিন মূল ব্যাপারটা হচ্ছে এই পুরো হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি যেটা বলে, সেটা হচ্ছে কি আমাদের আনইউজুয়াল এবং ওভার রিঅ্যাকশন, দুটো কথা, আনইউজুয়াল এবং ওভার রিঅ্যাকশন, দুইটা জিনিস। বডির কোনো আমরা যে ফাংশনগুলো যেভাবে পড়লাম এতক্ষণ, যাদের কথা বললাম, সেটা যদি আনইউজুয়াল এবং ওভার রিঅ্যাকশন দেয় তখন এই জিনিসগুলো হবে। তার ভিতরে অ্যালার্জিটা হচ্ছে গিয়ে হাইপার সেন্সিটিভিটির 4টে ভাগ আছে।
টাইপ 1 2 3 4 এগুলো মোটামুটি আমার মনে হয় কিছুটা জানি। এই 4টে ভাগে টাইপ 1 যেটা সেটা আমরা বলি যে অ্যালার্জি বা অ্যালার্জিক রিঅ্যাকশন যেটা বলি। ঠিক আছে? আর বাকিগুলো তার মানে হচ্ছে কি অ্যালার্জি আসলে একটা টাইপ অফ হাইপার সেনসিটিভিটি। হাইপার সেনসিটিভিটিটা কি? একটা আনইউজুয়াল এবং কি ওভার রিঅ্যাকশন অফ দ্য ইমিউন সিস্টেম, যেখানে হচ্ছে গিয়ে সেলফ টিস্যু নিজের বা সেলফ কম্পোনেন্ট হ্যাম্পার হয়। কিভাবে হয় সেটা আমরা একটু পরে দেখব। আর অটো ইমিউনিটি তো হচ্ছে গিয়ে যখন বডি নিজের কি করবে, নিজের জিনিসে ও অ্যালার্জেন হিসেবে বা অ্যান্টিজেন হিসেবে ট্রিট করবে, তাই তো? আচ্ছা, এই ধরো এই যে আমাদের যে কথাটা কে যেন উর্মিলা সাহানা সমস্যা বললাম যে অ্যালার্জিটা আছে। জি স্যার। ধরো তোমাদের ক্লাসের অনেকের ভিতরে নাই কিন্তু তোমার আছে, কেন এটা? স্যার কেন? মানে তোমার জানতে ইচ্ছে করে না এটা কি কেন এটা? স্যার আমরা আর কি হচ্ছে টেস্ট করিয়েছিলাম অনেক বছর আগে, আমার ডাব্লিউবিসি অনেক বেশি ছিল, মানে কাউন্ট অনেক বেশি চলে আসছিল বডি। হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা তোমার ডাব্লিউবিসি কারণ হচ্ছে গিয়ে তোমার ওটার এগেইনস্টে এটা তৈরি হয়েছে। যখন এটা ইনফেকশন বা ইনফ্লামেশন মতো হয়ে যাবে তখন বাড়বে, ঠিক আছে। কিন্তু আমি বলছি ডক্টর জাস্ট খালি যদি আমি বলি যে অ্যালার্জিক রিঅ্যাকশনটা জাস্ট আমাদের কি হয়, অনেক বেশি চুলকায়, লাল হয়ে যায়, হয়ে যায় শরীর, আমাকে যাদের আছে এরকম কি কারণ হতে পারে এটা? তোমার ফ্যামিলি কারো আছে? ফ্যামিলি না স্যার, আমার হওয়ার পরে হচ্ছে আমার মানে আমি অনেক বছর আগে আর কি হচ্ছে এটা ধরা পড়ে, দেন হচ্ছে মানে এরপরে মার হয়েছিল, আবার কমে গিয়েছিল, আবার রিসেন্টলি মানে কালকেই হচ্ছে আমার রাতে প্রচুর মানে অ্যালার্জি। মোটামুটি এটা হচ্ছে গিয়ে মোটামুটি আকারে জেনেটিক, দেখবা কারো মোটামুটি একটা জেনেটিক। আচ্ছা সবাই তো বুঝতেছি কি বলছি আমি? জি স্যার। আচ্ছা আমি তো ক্লাসে সমস্যা। আদনান সাকিব আসি? আমারা লাইকা, Yes, sir. সরি আমি যদি ভুল করে থাকি। আমরা কি বুঝতেছি কি বলছি? Yes, sir. কি বলছি আমি একটু বলি তো। Sir, অ্যালার্জির জেনেটিক্স কিভাবে ফ্যাক্টর হিসেবে কাজ করে অ্যালার্জি? অ্যালার্জি মানে ওই যে আপনার একজন ক্লাসমেটের আছে, আরেকজনের নাই বা আপনারই নাই সাপোজ, তার ভিতর কি এমন আছে জিনিসটা? সেটা হচ্ছে কি জেনেটিক, নরমালি মোস্ট অফ দা কেস জেনেটিক। এখন অনেকে বলতে পারে যে স্যার জেনেটিক কিভাবে হলো, আমার যদি বাবা মা না থাকে, এটা কি সম্ভব? আমি জাস্ট খালি একবার বেসিক থেকে বলছি, বাবা মা নাই তারপর আমার আছে, তাহলে এটা জেনেটিক হলো? হতে পারে? পারে না? স্যার আরো অনেক আগের মানে জেনারেশনের, এই যে অনেক আগের জেনারেশন, অনেকের আছে দেখা গেল কি বাবা মার সাথে চেহারার একটা পার্টে মিল কম কিন্তু দাদার সাথে মিলে গেছে। জি স্যার। স্যার আর আগে তো এগুলো এত আইডেন্টিফায়াবল ছিল না, যে আমরা এখন যেরকম ভাবে অ্যাড্রেস করি ওটা অন্য ইস্যু। মানে ঠিক আছে, ওইটা মানে আর কি আমাদের প্যারেন্টস এক্সপ্রেস তো সেভাবে করবে না, যে এক্সপ্রেস ছিল না। আমার দাদাদের ছিল সামথিং, তো আমরা ওইটা কি বলি জিনটারে বলি এক্সপ্রেসিভ জিন আর নন এক্সপ্রেসিভ যেটা বলি, হয়তো বা ছিল না। মোস্ট অফ দা কেসেস এইগুলোই থাকে। এই জিনটা থাকার কারণে বা এই জেনেটিক যে আস্তে আস্তে বহন করলো, এর কারণে কি হয়, তাদের একটা অ্যান্টিবডি বেশি থাকে ওই টাইপের নির্দিষ্ট এগেনস্টে। কারো জেনেটিক্যালি দেখা গেলে যে কচুর এগেনস্টে, কারো ইলিশ মাছ, যারা হয় অনেক কিছুর এগেনস্টে, আবার অনেকে জাস্ট এই পোলেন টোলেন দিয়ে জাস্ট এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে একটা অ্যান্টিবডি বেশি থাকে মোস্ট অফ দ্য কেস। এটা অন্য কারণ হতে পারে, জন্মের পরে হতে পারে, বাট নর্মাল দেখা যায় হচ্ছে কি জেনেটিক কারণে এটা বেশি হয়। হওয়ার কারণে কি ঘটে, এই অ্যান্টিবডিটা হয়। এখন এই যে অ্যান্টিবডি আছে তখন কি করে, ওই যে সে যখন কচু খাবে, যখন চিংড়ি মাছ খাবে, তখন কি করবে, এই যে প্রোটিন গুলা এর কি করবে, সে কি হিসেবে ট্রিট করবে? অ্যালার্জেন হিসেবে ট্রিট করবে। এখন এইগুলার এই অ্যান্টিবডি গুলার আর একটা ব্যাপার আছে, এদের খুবই বেশি। 2 নম্বর কথা হচ্ছে কি এদের তো থাকে নরমালি, কিন্তু এরা যখন অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করে, এরা করে কি মাস্ট সেল রিঅ্যাক্টিভেট করতে পারে খুব ভালো মতো। কারণ মাস্ট সেলের উপর সারফেসে এদের বাইন্ডিং অ্যাবিলিটি আছে। আমি জাস্ট দেখাই একটু এটা কি হয়। এটা এই ফিগারটা আমি একেবারে সিম্পল রাখছি, এটা অনেক বড় ছিল, জাস্ট আমি এটা রাখছি। এটা কি দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। এই অ্যালার্জেনটা নাই, খাওয়া দাওয়া করতেছে না, তার মানে কি অ্যালার্জেনটা এখানে নাই, মানে কি ধরো আজকে ও চিংড়ি খায় নাই, এই অবস্থায় আছে।
কিন্তু যখন ও এটা খাবে তখন কি হবে, এই অ্যালার্জেনটা বাইন্ডিংটারে খুব বেশি স্ট্রং করে এই মাস্ট সেলে অ্যাক্টিভেট করে দেবে। তখন এই মাস্ট সেল কি করবে, এখানে অনেকগুলো ডাটা আছে, কাইনেটিক্স কত গুণ বাড়ে অ্যালার্জেনের প্রেজেন্সে, কত গুণ স্পেসিসিটি বাড়ে, বাইন্ডিং অ্যাফিনিটি বাড়ে, কত গুণ থাকে, এগুলো তো আছে, এগুলো আমি দেই না, জাস্ট জেনে রাখো যে এটা দিলে এটা বাড়ে, এটা এটা অ্যাক্টিভ করে বাড়ে। এবং কি হয় ওই একটু আগে একজন বলছে কিন্তু মাস্ট সেল অ্যাক্টিভেট হলে তখন থেকে কি হবে এরপরে হিস্টামিন রিলিজ হয়। তারপর কি হবে, ওইখানে যদি হিস্টামিন রিলিজ হলে কি হয়ে যায়, পারমিয়াবিলিটি বাড়ে, তাই না ওই এরিয়ার, তখন আলটিমেটলি অন্যান্য সেল এবং ফ্লুইড এসে ওই এলাকা এই যে চুলকাবে, ফুলে যাবে, তাই না নাকি? বুঝছি কিছুটা। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে ওর কেন হইলো আর অন্যজনে কেন হলো না এটা বোঝা গেছে। জি স্যার। জি স্যার। এই জিনিসটা ও হয়তোবা জেনেটিক্যালি হয়তোবা বহন করতেছে। এখন আমরা জেনেটিক্যালি হয়তোবা কি, এই জন্য আমি জিজ্ঞেস করলাম ওর বাবা মার আছে কিনা, পরে যেটা বললো ওর মায়ের হয়তোবা আছে, কম বেশি হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কথা বলে নেই যে 4টে টাইপের, এইটা হচ্ছে কি টাইপ 1, যেটা হচ্ছে কি আমরা বললাম অ্যালার্জিক রিঅ্যাকশন, এটা হচ্ছে কি আমাদের টাইপ 1, যেটা 2, 3 এরাও অ্যান্টিবডি মিডিয়েটেড, 2, 3 দুটো অ্যান্টিবডি, আর 4 যেটা আমরা একটু ঘটনা দিয়ে বুঝলে জিনিসগুলো, 4 যেটা সেটা হচ্ছে গিয়া সেল মেডিয়েটেড, বা একবার যদি আমরা বলি যে সাইটোটক্সিক সেল মেডিয়েটেড, আর বাকিগুলো হচ্ছে গিয়ে অ্যান্টিবডি 1, 2, 3 বিশেষ করে অ্যান্টিবডি মেডিয়েটেড। ঠিক আছে, আচ্ছা 2 বোঝানোর আগে আমরা কমন যে জিনিসটা জানি সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। আমরা বুঝছি না, আচ্ছা আমাদের খুব কমন একটা জিনিস আছে, লাইকা থ্যাংক ইউ অনেকে যারা রেসপন্স করছে, অর্ঘ্য সরকার। ইয়েস স্যার। আমরা ওই যে ব্লাড গ্রুপের ক্ষেত্রে জানি না, আচ্ছা টাইপ 2, টাইপ 1, 2, 3, 4 এগুলো তো পড়ছি আমরা আচ্ছা কিছু না, আচ্ছা হবে, যাক ওইটুকু আমাদের হবে। আমরা ওই যে ব্লাড গ্রুপের ঘটনাটা জানি, ছোটবেলার প্রশ্ন আমাদের যেগুলা, যে কারো ব্লাড গ্রুপ যদি এ পজিটিভ হয় সে কেন এই গ্রুপের নিতে পারবে, ওই গ্রুপের নিতে পারবে না। জি স্যার, অ্যান্টিজেনের কারণে স্যার। আচ্ছা ধরো তোমার ব্লাড গ্রুপটা কি, বি পজিটিভ। বি পজিটিভ, তুমি কি এটা নিতে পারবা? আমি এ নিতে পারবো না স্যার। কেন পারবা না? কারণ ওর মধ্যে স্যার এই যে বি অ্যান্টিজেনটা আছে স্যার। হ্যাঁ, ওর মধ্যে হচ্ছে কি এ অ্যান্টিজেন আছে, তোমার ভিতরে কি আছে? আমার মধ্যে স্যার বি বি অ্যান্টিজেনটা। বি অ্যান্টিজেন, আর অ্যান্টিবডি হচ্ছে কি এর এগেইনস্টের যে অ্যান্টিবডি সেগুলো আছে, তাই তো? জি স্যার। আছে। এখন যখন এটা তোমার হচ্ছে গিয়ে বি, যখন এ আসবে তখন কি হবে? স্যার এটা স্যার মানে শত্রু হিসেবে বিবেচনা করবে আমার বডি। সোশ্যাল মানে কি, অ্যান্টিজেন অ্যান্টিবডিটা বাইন্ড করে ফেলবে। এখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন বাইন্ড করে তখন কি করে, আমরা মনে আছে ও কার কাছে ধরে নিয়ে যায়? এই যে টি সেলের কাছে স্যার ধরে নিয়ে যাবে স্যার। না, আরেকটা জিনিস আছে, টি সেলে যাওয়ার আরেকটা জিনিস আছে না, এটা যখন হ্যাঁ ম্যাক্রোফেজ স্যার। ম্যাক্রোফেজ না, ওই যে আমরা তো বললাম কার কাছে ধরে নিয়ে যায়, এটা ব্লাডে যখন ঘটতেছে, ব্লাডের কথা, ব্লাড দিচ্ছে কেউ, ব্লাডের কথা বলতেছি, কমপ্লিমেন্ট সিস্টেমের কাছে নিয়ে যাবে। এবার কমপ্লিমেন্ট সিস্টেমের কাছে গেলে কি হবে, এটা আছে কই? এটা ব্লাডে আছে স্যার। ব্লাডে আছে এটা, মানে এই যে ঘটনাগুলো বলতেছি, এই যে সেল মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো কই আছে, কার উপরে আছে? অ্যান্টিজেনের কথা যদি বিশেষ করে আমরা বলি রেড ব্লাড সেলের উপরে না, আরবিসির উপরে। জি স্যার। আরবিসির, ওর তো আরবিসি যখন কমপ্লিমেন্ট সিস্টেমের ভিতর ধরে নিয়ে যাবে তখন কি আরবিসি ব্রেকডাউন হয়ে যাবে না? হ্যাঁ, ব্রেকডাউন হয়ে যাবে। বুঝছি আমরা জিনিসটা কি, মোটামুটি খুব কমন একটা আমাদের যে টাইপ 2 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, তার মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েটেড একটা কমপ্লিমেন্ট সিস্টেম, টাইপ 2 এবং টাইপ 3 দুই জায়গায় কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, দুই জায়গায়। ঠিক আছে, মোটামুটি বুঝছি। বুঝতে পারছি স্যার। এটা অন্য কেউ বাকি সব ফেরদৌস রহমান। ইয়েস স্যার। বুঝছি আমরা? জি স্যার বুঝছি। একটু বলেন তো জাস্ট খালি একটু। স্যার মেইনলি আরবিসি যেই সার্ভিসে অ্যান্টিজেনটা থাকে। ঠিক আছে, আরবিসি তো ঠিক, আর একটু ডিটেলস। হ্যাপি আক্তার, আমি একটু বলতেছি যে জাস্ট সবাইকে বড় ঠিক না, আবার তাদের ক্লাসও অনেক টাইম লেন্থ হয়ে যাবে। হ্যাপি আক্তার। জি স্যার। আমরা বুঝছি। জি স্যার। কি বললাম একটু যদি এক মিনিটে। হ্যালো।
হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। জি স্যার, যে অ্যান্টিজেনের ব্যাপারটা, যে কার রক্ত কে নিতে পারবে, কে দিতে পারবে। হুম, এটা আমরা কি বুঝছি যে কখন এটা হয়, এটা ডিস্ট্রাকশন হলো এবং এটা কমপ্লিমেন্ট সিস্টেমের কাছে গেল এবং তখন যাবে, তখন আলটিমেটলি কি হবে, ওই লোকের কি হবে? এই যে যে ঘটনাটা ঘটলে এরকম ব্লাড দেওয়ার পরে অর্ঘ সরকার কি হবে এরকম নিলে, তাহলে এরপর কি হবে? স্যার অ্যান্টিবডি ক্রিয়েট হবে আর কি। না, অ্যান্টিবডি তো আছে, ওর এগেনস্ট অ্যান্টিবডি আছে, এই জন্য তো আমাদের ব্লাড গ্রুপটা এরকম, আমরা পড়ছি কমন জিনিস। এই আরবিসিটা ধ্বংস হয়ে গেল, তারপর কি হবে? সিমটম হিসেবে কি আসবে? ওই পেশেন্টটা কি করবে? স্যার এটা কি অ্যানাফাইলেটিক শক এরকম কিছু? এটা পরবর্তী ধাপ, এটা পরবর্তী হতে পারে। প্রথমে কি হবে আমার ইমিডিয়েট, আর জাস্ট সিম্পলি আরবিসি কমার শুরু হলো, কি হবে? স্যার অ্যানিমিয়া হয়ে যাবে। অ্যানিমে মানে ও দুর্বল ফিল করবে, জাস্ট সিম্পলি দুর্বল ফিল করবে, ও অক্সিজেন নিতে সমস্যা হবে, অক্সিজেন ট্রান্সপোর্ট যখন ওভারঅল বডিতে কমে যাবে, দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে ব্রেকডাউন হবে, ফেইন্ট হয়ে যাবে, পড়ে যাবে, তাই না? এরকমই তো হবে। এর পরবর্তী ধাপ পরে কিছু হবে। আচ্ছা, এটা গেল টাইপ 3। হ্যাঁ কে? হ্যাঁ স্যার একটা জিজ্ঞেস করার ছিল স্যার, হ্যাঁ ওই যে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে যে আমরা হ্যাঁ হেমোলাইটিক ডিজিজের কথা বলি, ওইটা কি হ্যাঁ স্যার এই টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির জন্যই হয়? টাইপ 2 হাইপার সেনসিটিভিটির কারণে, টাইপ 2 হাইপার সেনসিটিভিটির কারণে এক্স্যাক্টলি। এটা আরেকটা এক্সাম্পল, কমন এক্সাম্পল। এইখানেও কিন্তু ওই এগেইনস্টে কার অ্যান্টিজেন আছে না নাকি, মাদার থেকে যে অ্যান্টিবডিটা হ্যাঁ আছে নাকি নাই, এই জন্য বলা হয় কি ওইখানে, ওইখানে কি বলা হয়, এটা আমরা তো হুবহু একটা ব্লাড চ্যাপ্টারের পার্ট, এই জন্য সবগুলো আনা সম্ভব না। এখানে এখানে শুধুমাত্র দুইটাই ছিল, বাট আমি একটাই রাখছি। ওখানে কি হয়, ওখানেও এরকম রিসার্চ ফ্যাক্টর বলি আমরা, তাই না? কারোটা জি থাকে কারোটা থাকে না, এই জন্য কি হয়, এই এই একটা ফ্যাক্টর চিন্তা করে কি বলা হয়, ওই ম্যারেজের সময় কি এটা আমরা পড়ছিলাম মোটামুটি জি স্যার, যে লাইক পজিটিভ নেগেটিভ। পজিটিভ নেগেটিভ এই জিনিসটা আমরা দেখি, কারণ ফার্স্ট বেবিটা হয়ে গেলে কি হয়, তখন ফার্স্ট বেবির পরে মানে পরবর্তী বেবির ক্ষেত্রে এগুলো সমস্যা হয়। এটা তো আমরা জানি নাকি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা এটা মোটামুটি আমরা নাকি জানি, এই জন্য জাস্ট এটা এই টাইপের, এটা টাইপ 2। আর টাইপ 3টা হচ্ছে গিয়ে কাইন্ড অফ এরকম, এরকম কোন অ্যান্টিজেন অ্যান্টিবডি যদি আসে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে বড় একটা পার্থক্য হচ্ছে লোকালাইজড হয়ে যাবে। লোকালাইজড বলতে কি, এই জিনিসটা পুরো একটা টিস্যু, এই কমপ্লিমেন্ট সিস্টেমটা কোনো একটা টিস্যু বা কোনো একটা এরিয়া অর্গানে ডিপোজিট হয়ে যাবে এবং তার পরবর্তী হচ্ছে গিয়ে ওইখানে অন্যান্য সেলগুলো যাবে। সাপোজ এরকম একটা সিস্টেম ফর্মেশন হলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইরে থেকে আসলো, তার এগেনস্টে আমার বডি অ্যান্টিবডি ফর্ম হয়। সেটা হতে পারে কি, কিডনিতে হতে পারে, স্কিনে হতে পারে, হার্টে হতে পারে, এরকম হার্টে হয়, হার্টে হয় এরকম কিছু আমরা জানি। এক্স্যাক্টলি এখানে হবে তা না, বাট আমরা জানি। ইমিউন ডিজিজের ক্ষেত্রে, এই ক্ষেত্রে না, মানে হাইপার সেনসিটিভ না, ওভারঅল। স্যার এন্ডোকার্ডাইটিস। এন্ডোকার্ডাইটিস সাথে আরেকটা কমন জিনিস আছে, রিউমাটিক ফিভার, ও এটি ওভারঅল ডিজিজের ক্ষেত্রে, তাই না? তারপর কি কিডনিতে কি হয়, কিডনিতেও হয়, কিন্তু তখন কি করে, এটা অটো ইমিউনিটির ক্ষেত্রে বেশি হয়, আমরা জাস্ট নামটা জানতে চাচ্ছি। এরকম হতে পারে কি, আমি জাস্ট বললাম যে কোন একটা টিস্যুতে ডিপোজিট হয়, টিস্যুতে ডিপোজিট হলে কি হয়, তখন ওইখানে নিউট্রোফিলটা অনেক বেশি অ্যাক্টিভেট করে, মানে ওইখানে বেশি। আচ্ছা, নিউট্রোফিলটা আসবে, এই যে এই কমপ্লেক্স সিস্টেমটা আসলো, ওইখানে নিউট্রোফিল না, যে কোনো এরকম ইমিউন মেডিয়েটেড সেলগুলো আসবে, এই ঘটনাটা কি বলি আমরা? বুঝছি তো কি বলছি? কোনো এরকম কোনো একটা কমপ্লেক্স অ্যান্টিজেন অ্যান্টিবডি বা অ্যালার্জেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখন কোন টিস্যুতে ডিপোজিট হলো এবং তারা যখন অন্যান্য সেলরে, ইমিউন সিস্টেমের অন্যান্য সেলরে অ্যাট্রাক্ট করবে, ওটার নাম কি, ওটা কি বলি আমরা? এটা কিন্তু বলা হয়েছে, বারবার বলা হয়েছে। সিয়ার আছি, সিয়ার ক্লাসে আছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের একটু নিতে হবে, স্ক্রিনশটটা নিতে হবে, নেক্সট দিন ক্লাসে গিয়ে আগে এটা প্রেজেন্ট এখন নিয়ে ফেলেন, আমার তারপরে নিয়ে আমাকে একটু স্ক্রিনশট এখন পাঠাবেন, ঠিক আছে? কি বলছিলাম, কেমোট্যাক্সিস মনে আছে না? কেমোট্যাক্সিস, এই কেমোট্যাক্সিসের কারণে যখন অন্য সেল আসবে, তার ভিতরে বড় একটা ফাংশন রোল করবে হচ্ছে নিউট্রোফিল। এই নিউট্রোফিল গুলা হচ্ছে ওই লোকালাইজড রিয়াকশন গুলো করবে। নর্মালি ওখান থেকে নিউট্রোফিল থেকে কিছু এনজাইম রিলিজ পায়, এই এনজাইম গুলো হচ্ছে ওই টিস্যু ড্যামেজ করে। ঠিক আছে, বোঝা গেছে? আমি কি বুঝছি? টাইপ 2 এবং টাইপ 3 বড় জিনিসটা কি, পার্থক্যটা কি?
এতক্ষণ কিন্তু কিন্তু আমরা কিসে আছি, অ্যান্টিবডি আছে কেউ? স্যার হ্যাঁ স্ক্রিনশট তো নিয়েছি, এছাড়া হচ্ছে স্যার গুগল ফর্মে আমি অ্যাটেন্ডেন্স কালেক্ট করছি, আচ্ছা আচ্ছা, নাম্বারটা আমাকে করে একটা ফিল দিলে হবে, করেছি। থ্যাংক ইউ, আমাকে একটা দিলেই হবে, নেক্সট দিন আমি উঠিয়ে নিব। আচ্ছা, স্ক্রিনশট দিব নাকি স্যার গুগল ফর্মে যেটা কালেক্ট করা? ওটা দিলে হবে, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। মেহজাবিন ইফতি আছে, আমি ছেড়ে দেবো Yes, সবাই। sir. আচ্ছা, আমরা কি বললাম যে টাইপ 3 ক্ষেত্রে একটা জিনিস বেশি ঘটে। আমরা বললাম এটা জিনিসটা কমপ্লিমেন্ট সিস্টেমটা কোনো একটা লোকালাইজড হয় বা টিস্যুতে ডিপোজিট হয় এবং সেখানে কেমোটক্সিসের কারণে অন্যান্য সেলগুলো আসে, বিশেষ করে নিউট্রোফিলের ভূমিকা থাকে। নিউট্রোফিলগুলো এনজাইম রিলিজ করে সেইখানে হচ্ছে গিয়ে টিস্যু ড্যামেজ করে। এরপর দেখা যায় ওখানে র্যাশ হয়, চুলকানি হয়, টিস্যু ড্যামেজ হবে, এই টাইপের জিনিস ঘটবে। ঠিক আছে, এটা টাইপ 3। টাইপ 4 এর ক্ষেত্রে একটা পার্থক্য বলছিলাম, মনে আছে? টাইপ বাকি 3 টাইপ থেকে কি বলছিলাম? মারিয়া মিমো আসি? সুমায়া আক্তার শর্মিলি, Yes, sir. আমরা মনে আছে ফার্স্ট 3টা টাইপ থেকে 4 নাম্বার টাইপটা আমরা একটু আলাদা বলছিলাম কেন? I'm not sure, but it is hypersensitivity reaction. হ্যাঁ, হাইপারসেন্সিটিভিটি 4টে টাইপ পড়তেছে। প্রথম 3টা টাইপের বলছিলাম অ্যান্টিবডি মেডিয়েটেড, এর পরেরটা হচ্ছে কি ডিরেক্টলি আমাদের কি বলছিলাম, সাইটোটক্সিক সেল হয়। আচ্ছা, এরকম কোনো ঘটনা জানি যে দীর্ঘদিন একটা কেমিক্যালস বা কোনো একটা ইসের কাজ করে, পরবর্তীতে দেখা যাচ্ছে ওখান থেকে তার সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন হয়েছে এবং বড় ডিজিজ হয়েছে? এই ঘটনাটা 2টা জিনিস। প্রথম কথা হচ্ছে এই যে আমরা যে বললাম যে এটা হয়েছে আমাদের যে টাইপ 4 যেটা হাইপার সেন্সিটিভিটি, এই জিনিসটা হয়। 2 নম্বর কথা হচ্ছে কি আমরা বলতে পারি যে কেন ওই যে আমরা বলছি না জেনেটিক কারণে আমাদের আলটিমেটলি প্রোটিন গুলাই তো সমস্যা করে। এই প্রোটিন গুলা অনেক কারণে বাইরের কেমিক্যালস এর সমস্যা করে। যেটা বলতেছি, কোনো একটা স্ট্রং অ্যালার্জেন বা এই টাইপের জিনিস যদি আমাদের বডিতে রিপিটেড, একে তো স্ট্রং হতে হবে, দুই তো রিপিটেড যদি এক্সপোজার হয়। এটা হচ্ছে কি আমি একটা এক্সাম্পল দিই যে আমাদের এখানে একটা থিসিস করে একটা ছেলে, বিশেষ করে সিনথেসিস ল্যাবে আপনারা কাজ করবেন পরবর্তীতে, সাবধান। ও এক্সাক্ট আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু ওর যে কটা সলভেন্ট ছিল তার ভিতরে কোনো একটা সলভেন্ট ওর সমস্যা করছে। ও রেগুলার 6 মাস টানা কাজ করছে এবং লাস্টে যখন জমা দিবে তার আগে পুরো ওর সারা পিঠ ওর ঘায়ের মতো হয়ে গেছে এবং ডাক্তার বলে দিচ্ছে যে আপনার এটা কোনো কেমিক্যালসের রিয়াকশন। এখানে কি হয়েছে? এখানে হচ্ছে গিয়ে ওর ক্রনিক যখন এক্সপোজার হয়েছে তখন তার এগেনস্টে একটা সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভ হয়ে গেছে। যখন এটা বডির রিয়াকশন অনেকদিন, হয়তো বা 1 মাস 2 মাস পর্যন্ত ঠিক ছিল, 3-4 মাস পর থেকে ওর এগেনস্টে কি হয়েছে, টি সেলটা অ্যাক্টিভ হয়েছে এবং পরবর্তীতে ওর ওইখানে রিয়াকশনটা হয়েছে। তার মানে এই যে ঘটনাগুলো বললাম অ্যান্টিবডি বাকি 3টা ক্ষেত্রে, এখানে হচ্ছে কি সাইটোটক্সিক টি সেলগুলো, এবং যখন হবে তখন কি করবে, ওই যে ইনহেল করছে কেমিক্যাল গুলা, ওরা মারার জন্য কি করছে, দেখা গেল নিজের সেল টিস্যুরে যেখানে যা ডিপোজিট হয়েছে তার যা ডিস্ট্রয় করছে। বুঝছি আমরা? কিছুটা বুঝছি? জি স্যার, মানে স্যার টাইপ 1 ডায়াবেটিস কি এটা কানেক্টেড না তাহলে? কিছুটা অবশ্যই কানেক্টেড, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি ওখানে কে কাজ করছিল, অ্যান্টিবডি। যেটা হচ্ছে কি তোমার ক্ষেত্রে আমি বলছিলাম কি হয়তোবা জেনেটিক কারণে, নরমালি তোমাদের হয়তো ফ্যামিলিতে দেখা গেছে, তার মানে এটা বলা যায় যে জেনেটিক কারণে তোমার কি ইমিউনোগ্লোবিন। আচ্ছা, ওখানে বলছিলাম যে অ্যান্টিবডিটা হচ্ছে কি টাইপ 1 এর ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন ইটা একবার অ্যালার্জির ক্ষেত্রে যেটা মাস সেলে বাইন্ড করে, তোমার ওই ইমিউনোগ্লোবিন ইটা কি আছে, বেশি আছে, সেটা কাজ করছে। আর এখানে কি করছে, তার এগেনস্টে টাইপ 4 এ এই কেমিক্যালসের এগেনস্টে কি করছে, এটা ডিরেক্ট কি করছে, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভ করছে। ঠিক আছে, সে গিয়ে তার টিস্যুরে পরবর্তীতে ডিস্ট্রয় করছে। এই মোটামুটি হচ্ছে গিয়ে আমরা বললাম হাইপার সেন্সিটিভিটি, যেটা হচ্ছে আনইউজুয়াল এবং ওভার রিয়াকশন দিয়ে নিজের টিস্যুরে ডিস্ট্রয় করে। আজকে মনে হয় আমাদের সময় নাই, এরপরে আমরা হচ্ছে অটোইমিউনিটিতে যাব। ঠিক আছে, এখানে বেশি কিছু না, জাস্ট খালি এইগুলো ছোট করে লেখা, অটোইমিউনিটি এটা পরে আমরা যাবো নেক্সট ক্লাসে। আর এটা আর একটু গুছাই দিব আমি। ঠিক আছে, আপাতত ফন্টগুলো ছোট আছে। ঠিক আছে, কারো কোনো কিছু জানার আছে? নাহলে আমরা নামাজের ব্রেক দিয়ে একবার শেষ করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এই সবাই একটু যতটুকু পারি ওই গাইডলাইন বইটা একবার অন্তত গো থ্রু করে আসবো।
আমার মনে হয় যে পরের বইটা দেখলে অনেক কিছু সহজ হয়ে যাবে এবং জানা দরকারও। এটা নিজেদের জন্য, জাস্ট নট ফর দ্য কোর্স, এটা নিজেদের জন্য জানা দরকার। স্যার এই লেকচার স্লাইডটা কি ফাইনালাইজ করা আমাদের শেয়ার এটা করা এটা যাবে? এটা তো শেয়ার করে দিচ্ছি, আমি এখন শেয়ার করে দিচ্ছি, বাট এটা ফাইনাল না, আমি ফাইনাল ভার্সনটা দিব। এটা আমি ফাইনাল দিইনি কেন, আমি বলছিলাম যে এটা বইয়ের মোটামুটি বইয়ের জিনিস আমি এটা রাখছি, তো এই জন্য বলছিলাম। ও স্যার এট দ্য এন্ডে তাহলে তো স্যার আমাদের বইয়ের যে চ্যাপ্টারটা ওটা পড়া দরকার পড়তেছে না, আপনার এটা না, শেয়ার বই পড়ার দরকার পড়তেছে না, ওইটা দরকার পড়ছে না, কারণ এটা আলটিমেটলি এখানে আমি দিয়ে দিব, এটাতে সব দিয়ে দিব। হ্যাঁ জি স্যার, সবগুলো এটা একটা জায়গায় থাকলে ভালো হয়। এটা আনুমানিক হয়তো বা এখানে এখন পর্যন্ত আমি যতটুকু আজকে ক্লাস পর্যন্ত অ্যাড করছিলাম, আচ্ছা এটা হচ্ছে গা কত 35 আছে। 35 তো হয়তো বা পরবর্তীতে আর এর সাথে 20-25টা বাড়তে পারে, 60-70টা যেতে পারে। আচ্ছা, তাহলে স্যার আপাতত এটা দিলে হবে, আর ফাইনালটা স্যার হলে আমাদেরকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর কোনো কিছু? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে সবাই যেতে পারেন। সিয়ার সিয়ার জি স্যার। আচ্ছা, আমাকে একটু পাঠিয়ে দিলে হবে, হ্যাঁ? ওইটা পাঠিয়ে আচ্ছা ঠিক আছে। আর নেক্সট 21 তারিখ কি 21 ফেব্রুয়ারি মনে হয় বন্ধ থাকবে, যদি বন্ধ থাকে মানে 20 তারিখে ক্লাস আপনারা করতে পারবেন, কিন্তু 21 তারিখে মানে আমার ক্লাসটা অফ থাকবে, তারপরে দেখা হবে আর কি। তার আগে আশা করবো সবাই একটু দেখে রাখবেন। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।